হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে চিন্তিত আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রতিটা ইউনিট অর্থাৎ প্রতিটা অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটো করে প্রশ্ন বাছাই করে দেব এবং সেখান থেকেই তোমরা কমন পাবে। দেখে নাও তাহলে সম্পূর্ণ সাজেশনটা আজকে। দেখো, প্রথম যে ইউনিটটা আছে অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক, এই আন্তর্জাতিক সম্পর্কের ধারণা তত্ত্ব, এই ইউনিট থেকে তোমাদের কি 6 নম্বরের একটি বড় প্রশ্নের উত্তর লিখতে হয়। 6 নম্বরের একটি বড় প্রশ্নের উত্তর লিখতে হয় এবং এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের দুটি প্রশ্ন হচ্ছে, এক হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য এবং উদারনীতিবাদের বৈশিষ্ট্য, অর্থাৎ এই দুটো প্রশ্নের কথা আমি বলছি। এই একটি প্রশ্ন উদারনীতিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো, আরেকটি প্রশ্ন এইটা অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। এই দুটো প্রশ্ন এই অধ্যায় থেকে টপ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন আসার পরীক্ষায় 90% চান্স আছে। এছাড়া এখান থেকে তোমরা যারা একটু ভালো পড়াশোনা করো বা পড়েছো, তোমরা যেগুলো অন্যান্য প্রশ্ন দেখতে পারো সেগুলো হচ্ছে, দেখো, আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র স্বাস্থ্য হিসাবে কিভাবে উদ্ভূত হয়েছে তা আলোচনা করো, বা এটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন, অর্থাৎ এই প্রশ্নটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। সেম অ্যান্সার হবে, ঘুরিয়ে প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তারপরে বাস্তববাদ এবং আদর্শবাদ, এই প্রশ্নগুলো তোমাদের দেখে রাখতে হবে এখান থেকে। এবং বাস্তববাদ আদর্শবাদের মধ্যে তুলনা, তোমরা জানো টেস্ট পেপারের অনেকগুলো পেজেই, এবিটি এর টেস্ট পেপারের অনেকগুলো পেজেই এই বাস্তববাদ আদর্শবাদের মধ্যে তুলনা, এই প্রশ্নটা আছে। তবে আমি বলেছিলাম তোমাদের দুটো প্রশ্ন এখান থেকে বাছাই করে দেবো যেখান থেকে তোমরা কমন পাবেই। সেই দুটো প্রশ্ন কি? সেই দুটো প্রশ্ন এই দুটো, অর্থাৎ 4 দাগ এবং 5 দাগের প্রশ্ন দুটো, ঠিক আছে। এবার পরের যে অধ্যায়, পরের অধ্যায়ে তোমাদের আছে যে আঞ্চলিক সংস্থা, সেখানে ইউরোপীয় ইউনিয়ন, সার্ক এবং আসিয়ান, এই কটা আঞ্চলিক সংগঠন তোমাদের পড়তে হচ্ছে সিলেবাসের মধ্যে। এবং এখান থেকে বড় প্রশ্ন হিসাবে 4 নম্বরের প্রশ্ন আসে, 4 নম্বরের বড় প্রশ্ন আসে। এবং এখান থেকে কি প্রশ্ন তৈরি করবে তোমরা? এখান থেকে প্রশ্ন তৈরি করবে সার্কের উদ্দেশ্য নীতি, এটা তৈরি করছো। দ্বিতীয় প্রশ্ন তৈরি করছো সার্কের সাফল্য ব্যর্থতা বা সীমাবদ্ধতা, এই প্রশ্ন তৈরি করছো। সার্ক নিয়ে এই দুটো প্রশ্ন তৈরি করছো। বেশি সময় দিতে হবে না, একটু তোমরা যদি ভাবো যে আমরা এই 2 ঘন্টা ভালো করে পড়বো তাহলেই যথেষ্ট। 2 ঘন্টায় অনেকটা সিলেবাস তোমরা কভার করতে পারবে যদি পড়ার মতো পড়ো, ঠিক আছে। 2 ঘন্টাও অনেক, 2 ঘন্টা কেন, 1 ঘন্টাও পড়ার মতো পড়লে অনেক পড়া, ঠিক আছে। যে তারপরে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়নের বৈশিষ্ট্য গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো, এই প্রশ্নটা ইউরোপীয় ইউনিয়ন থেকে তৈরি করবে। এবং আসিয়ান থেকে একটা করতে পারো, আসিয়ানের ভূমিকা ও কার্যাবলী, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ইউনিট 2 গেল। এবার 3 নম্বর ইউনিট, 3 নম্বর ইউনিট থেকে 6 নম্বরের প্রশ্ন আসে। আমি দুটো প্রশ্ন তোমাদের বলে দেবো, কি বললাম? 3 নম্বর ইউনিট থেকে 6 নম্বরের প্রশ্ন আসে, 6 মার্কসের প্রশ্ন আসে। এখান থেকেও আমি তোমাদের দুটো প্রশ্ন বলে দেবো এবং ওই দুটো প্রশ্নের মধ্যেই তোমরা কমন পাবে। এই 3 নম্বর ইউনিট 6 নম্বরের প্রশ্ন যেখান থেকে থাকে, কি দুটো প্রশ্ন? এখানে প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্বায়নের সংজ্ঞা দাও এবং বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ আলোচনা করো। সেখানে ওই অর্থনৈতিক বিশ্বায়ন, রাজনৈতিক বিশ্বায়ন, সাংস্কৃতিক বিশ্বায়ন, এই 3টে রূপ বা প্রকৃতি তোমাদের দেখে যেতে হবে। এবং ওখানে ওই যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক 3টে আছে, তো সেখানে দুটো তুলে দিতে পারে যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিশ্বায়ন সম্পর্কে আলোচনা করো, বা অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্বায়ন সম্পর্কে আলোচনা করো, এই দুটো প্রশ্নও তোমাদের তুলে দিতে পারে, ঠিক আছে। এবারে এখানে আরও একটি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, ভারতের অর্থনীতি ও সমাজের ওপর বিশ্বায়নের প্রভাব, ভারতের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। সেখানে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব, ইতিবাচক ও নেতিবাচক প্রভাব। তবে এখানে আরও বলি, এই প্রথম প্রশ্নটা 90% চান্স আছে পরীক্ষায় আসার, ঠিক আছে। এখানে দুটো প্রশ্নের মধ্যে আবার যদি কম্পেয়ার করতে বলো কোনটা গুরুত্বপূর্ণ, আমি বলে দিলাম প্রথমটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্নটাও দেখতে হবে, দুটো প্রশ্ন এই অধ্যায় থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট, এবং আরও দুটো এক্সট্রা রেখেছি, এগুলোকেও পারলে দেখবে, না দেখলেও সমস্যা হবে না। প্রথম দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এবার 4 নম্বর ইউনিট, 4 নম্বর ইউনিট যেটা আছে ভারতের সরকারের কাঠামো এবং বিচার ব্যবস্থা, এই একটা ইউনিট হচ্ছে ঝামেলার জায়গা, কারণ এখান থেকে 6 নম্বরের বড় প্রশ্ন আসবে ঠিকই, কিন্তু ইউনিটটা অনেক বড়, কারণ সরকারের কাঠামোর মধ্যে আইন বিভাগ, শাসন বিভাগ এখানে ঢুকিয়েছে, আবার বিচার বিভাগ আছে। তাহলে বুঝতে পারছো কত বড় সিলেবাস, এখানে একটা
মানে মিক্সড করে একটা চ্যাপ্টারের মধ্যে একটা ইউনিটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, 3টে চ্যাপ্টারকে একটা ইউনিটের মধ্যে পাঞ্চ করে দেওয়া হলো। তাহলে এখানে সিলেবাস বড়, একটু বেশি প্রশ্ন তৈরি করতে হবে, নইলে প্রথম তোমরা পরীক্ষা দিতে চলেছো সেখানে সমস্যা হয়ে যেতে পারে, প্রশ্ন ঘুরিয়ে যদি পড়ে তাহলে সমস্যা হয়ে যাবে। আর এমনি তোমরা পরীক্ষা দিচ্ছ সেখানে দেখতে পাচ্ছ যে প্রায় 60% to 70% প্রশ্ন সহজ মতো একটু হচ্ছে, মানে আর 30% বা 40% প্রশ্ন অনেকটাই কঠিন হচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে যারা পড়ে রাখবে তাদের সহজ, এবং যারা পড়বে না তাদের কঠিন মনে হবে, এটা তো স্বাভাবিক। তবে প্রত্যেকে তো আর ভালো করে পড়তে পারে না, সেই প্রেক্ষাপটেই আমি বললাম যে প্রত্যেকে তো সিলেবাস 90% স্টুডেন্ট আছে সিলেবাস ভালো করে কমপ্লিট করতে পারে না এমনি কম সময়। সেক্ষেত্রে আমি বলছি যে অনেকের ক্ষেত্রে কোয়েশ্চেন কঠিন বলে মনে হচ্ছে, এবং মনে হওয়াটাও স্বাভাবিক, কারণ একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেওয়া হচ্ছে, সেটা বাংলা হোক ইংরাজি হোক প্রত্যেকটা সাবজেক্টেই সেটা হয়েছে, এবং এডুকেশান এসব সাবজেক্টে হয়েছে, এবং পরবর্তীকালে রাষ্ট্রবিজ্ঞানও সেই সেম প্রসেসই হবে। সেক্ষেত্রে এখানে দেখো যে প্রশ্নগুলো তোমরা তৈরি করতে পারো যে ভারতে প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, এটা করতে হবে রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী, এটা শাসন বিভাগ থেকে এই দুটো প্রশ্ন আছে কেন্দ্রের শাসন বিভাগ, যে একটা রাষ্ট্রপতি একটা প্রধানমন্ত্রী। আর রাজ্যের শাসন বিভাগ থেকে আছে কি জানো, রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী, রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী, ঠিক আছে। এবং এখানে লোকসভার স্পিকার, এটা মোটামুটি দেখে রাখতে পারো, খুব একটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট দেবে তোমরা এটাকে, এই প্রশ্নটা দেখবে তোমরা অনেকবার আছে টেস্ট পেপারে, অনেকবার আছে, ভারতীয় পার্লামেন্টের লোকসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো, ঠিক আছে, লোকসভার গঠন কার্যাবলী। এবং তারপরে সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী আলোচনা করো, এটা ভালো করে তোমাদের দেখতে হবে। তারপরে দেখতে হবে দেখো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী এখনই বলেছি তোমাদের, এই প্রশ্নটা ভালো করে এখানে দেখবে। এবং ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক, মানে লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক, এটা খুব খুব ভালো করে দেখবে। এখানে আরেকবার বলে দিই, এই চ্যাপ্টারটা যেহেতু বড় তোমরা গুলিয়ে ফেলবে। প্রথম দুটো প্রশ্ন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দেখছো খুব ভালো করে, তারপর দেখছো ভারতীয় পার্লামেন্টের গঠন ক্ষমতা কার্যাবলী, 3টে প্রশ্ন হলো, সুপ্রিম কোর্ট একটা হলো, 4টে প্রশ্ন হলো, এখান থেকে মুখ্যমন্ত্রী যদি দেখবে তাহলে 5টা হচ্ছে, এবং এটা তোমাদের দেখতেই হবে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক, 6টা প্রশ্ন এখান থেকে হচ্ছে। তবে তোমাদের আমি বলবো সুপ্রিম কোর্ট খুব ভালো করে তৈরি করো, ভাগ্য যদি ভালো থাকে তাহলে সুপ্রিম কোর্টটাই ওখান থেকে দিয়ে দেবে, ঠিক আছে। কারণ বিচার বিভাগের মধ্যে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, তাই তোমাদের যদি ভাগ্য ভালো থাকে বললাম সুপ্রিম কোর্টটাই চলে আসবে, ঠিক আছে। দেখা যাক কী হয়, তবে এই কটা প্রশ্ন তোমরা করে রাখবে, এই 5-6টা যেটা বললাম এটা করে রাখো। এবারে 5 নম্বর ইউনিট, 5 নম্বর ইউনিট থেকে তোমাদের বলে রাখি, এই যে দুটো প্রশ্ন দেখছো না, একটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন আর একটা হচ্ছে চিপকো আন্দোলন, এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবেই, হয় নর্মদা নয় চিপকো, একটা প্রশ্ন তোমাদের আসবে, নর্মদা বাঁচাও আন্দোলন নয়তো চিপকো আন্দোলন। এছাড়া এখান থেকে করতে হবে বা দেখে রাখতে হবে নাগরিক সমাজ বলতে কি বোঝো, গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো। তারপর আছে নাগরিক সমাজ সম্পর্কে গ্রামসি বা হেগেলের ধারণা, ঠিক আছে। এবারে শেষ যে অধ্যায়, এখান থেকে 4 নম্বরের প্রশ্ন আছে, ঠিক আছে, মনে রাখবে। এবার শেষ অধ্যায় থেকেও তোমাদের 4 নম্বরের একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমরা টেক্সট পেপারেও মানে অনেকবার দেখেছো প্রশ্নটা, যে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি, এই প্রশ্নটা খুব ভালো করে করতে হবে। কি বললাম, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো, খুব ভালো করে ওটা তৈরি করতে হবে। এবং এছাড়া তোমাদের যেগুলো করতে হচ্ছে 73তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য আর 74তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য। 73তমে আছে পঞ্চায়েত ব্যবস্থা, 74-এ আছে পৌরসভার যে সিস্টেম সেটা। এই 3টে প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ। তবে প্রথমটা হচ্ছে একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 90% চান্স এই প্রথম প্রশ্নটা পরীক্ষায় আসার, ঠিক আছে। এছাড়া যে দুটো প্রশ্ন দিয়েছি এখানে এক্সট্রা প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো যাদের পক্ষে সম্ভব হবে, যে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের গঠন ক্ষমতা কার্যাবলী আয়ের উৎস এবং পৌরসভার গঠন ক্ষমতা কার্যাবলী আয়ের উৎস, এই ছিল তোমাদের কমপ্লিট সাজেশন।